নর্মাল প্রেশার আমরা সাধারণত জানি 120/80 এবং তার কম পেলেই ভাবি লো প্রেশার। কিছু কিছু মানুষের ডাক্তারের চেম্বারে এলে প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপার টেনশন। যখন ব্লাড প্রেশার খুব কমে যায়, মনে করুন ডায়রিয়া হয়েছে, জল বেরিয়ে গেছে অনেক, শরীরের মধ্যে এতটা জল কমে গেছে যে দাঁড়ানো অবস্থা গ্র্যাভিটির জন্য ব্রেন অবধি জল অক্সিজেন রক্ত পৌঁছচ্ছে না, তখন ওকে অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা, অনেকের বুক ধড়ফড় করে, বলে যে আমার প্রেশার কম, আমার বুক ধড়ফড় করে, একটুতেই আমি একটু কেউ ডাকলে বা কোনো বিকট শব্দ হলেই আমার বুক ধড়ফড় করে। তো এটা কি লো প্রেশারের সঙ্গে সম্পর্কিত? যাদের পার্মানেন্টলি কমের দিকে ব্লাড প্রেশার থাকে তাদের ক্ষেত্রে এটা ঠিক নয়। উচ্চ রক্তচাপ নিয়ে আমরা বহু আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব লো প্রেশার নিয়ে। আমরা জানার চেষ্টা করব লো প্রেশার কি, আদৌ মানুষের হয় কি না, এবং যদি হয় তাহলে প্রতিকারের উপায় কি। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, হ্যাঁ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হাই প্রেশার নিয়ে তো আমরা প্রচুর আলোচনা করেছি। তো একজন সাবস্ক্রাইবার আমায় বললেন যে আমার তো খুব লো প্রেশার, তো এইটা নিয়ে যদি একটু আপনারা আলোচনা করেন তাহলে আমি খুব উপকৃত হব। এবং আমি বাড়ির মহিলা, আমি ৪৫ বছরের একজন মহিলা, এবং বাড়িতে আমি আমার সন্তান এবং আমার হাজবেন্ডের সঙ্গে থাকি। কি খাবো আর কি খাবো না সেটা যদি একটু বলে দেন খুব ভালো হয়। তো আমি ভাবলাম যে এটা নিয়েই যদি আজকে আলোচনা করা যায়। তো প্রথমেই জানতে চাইবো যে লো প্রেশার এই বিষয়টা কি এবং আদৌ মানুষের হয় কিনা এটা? বুঝলেন ধ্রুববাবু, এই যে লো প্রেশার না, আমার মনে হয়েছে কিছু কিছু মানুষ সহানুভূতির একটা অস্ত্র হিসাবেও কাজে লাগান। আমি কিছু বললে আমার তো লো প্রেশার, আমার তো কোনো কাজ বললেন যে আমার তো লো প্রেশার, আমি কাজ করব কি করে। আমি এই আমার কথা বলছি, বছর দুয়েক আগে অবধি আমার নর্মাল প্রেশার ছিল 100/60, এখন সেটা বেড়ে 116/80, 110/70 এরকম থাকে। আচ্ছা, আরেকটু পিছিয়ে যদি যায়, আজ থেকে 10 বছর আগে আমার প্রেশার 90/50 থাকতো, এবং আমি খেলাধুলা করতাম রীতিমতো, আমি ক্রিকেট খেলতাম এবং যথেষ্ট ফিট, দৌড়ঝাঁপ করি, কাজ করি, শুয়ে বসে থাকি না, রাতে ঘুমের সময়টুকু ঘুমাই। তাহলে এই যে স্টেটমেন্ট আমি একটা বক্তব্য দিলাম, এর মধ্যে কি বোঝা গেল? এর মধ্যে বোঝা গেল যে আদতে মানে আসলে লো প্রেশার বলে কিছু হয় না। কিছু কিছু অসুখ আছে, যেসব অসুখগুলোতে নর্মাল ব্লাড প্রেশার থাকা মানুষের প্রেশার কমে যায়, আচ্ছা, সেইটাকে আমরা লো প্রেশার বলি। আচ্ছা, আচ্ছা। যেমন একটা সেপ্টিসেমিয়া হলো, বা একটা হার্ট অ্যাটাক হলো, বা কারো একটা হরমোনাল কিছু প্রবলেম আছে, অ্যাডিসনস ডিজিজ বা ইত্যাদি, এইসব ক্ষেত্রে, বা কারো ডিহাইড্রেশন হয়েছে, এমন লুজ মোশন হয়েছে বা বমি হয়েছে, শরীর থেকে নুন বেরিয়ে গেছে, প্রেশার ফল করে গেছে, বা অ্যাক্সিডেন্ট হয়ে ব্লিড করছে, তার প্রেশার কমে যাচ্ছে, খুব স্বাভাবিক। এই ক্ষেত্রগুলোতে আলাদা। কিন্তু একটা মানুষের নর্মাল প্রেশার আমরা সাধারণত জানি 120/80 এবং তার কম পেলেই ভাবি লো প্রেশার। ব্যাপারটা তা নয়, কিন্তু এরকম অনেক সুস্থ স্বাভাবিক মানুষ আছেন যাদের প্রেশার 90/60, কিন্তু তারা নর্মাল। এটা তাদের ক্ষেত্রে লো প্রেশার নয়। প্রেশারের যে পরিমাপটা এসেছে সেটা লো, কিন্তু লো প্রেশারটা কোনো রোগ নয়। আবার আমি বুঝিয়ে বলি, মানে যে রিডিংটা এলো 90/60, এই প্রেশারটা তো কম, এই প্রেশারটা পরিমাপটা কম, কিন্তু ওই মানুষের ক্ষেত্রে এটা কোনো এটাই স্বাভাবিক, কারণ তার কোনো অসুবিধা হচ্ছে না বা তার কোনো সিমটম নেই। এরকম খুব রোগা পাতলা মানুষ, তাদের প্রেশার কম থাকে। শরীরের ওজন 1 কেজি করে করে বাড়লে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 1 করে বাড়ে, যেটা আপনি ভিডিওতে বলেছি। যা তাহলে শরীরের ওজন কমলে প্রেশারটাও কমতে থাকবে। স্যার, লো প্রেশার বলে সত্যিকারের কোনো অসুখ হয় না। আচ্ছা, হাইপোটেনশন যেটা আমরা বলি, যে হাইপারের উল্টো হাইপোটেনশন যখন হয় সেটা কোনো অসুখের পরিপ্রেক্ষিতে হয়। আচ্ছা, হরমোনের ইমব্যালেন্স, শরীর থেকে জল রক্ত বেরিয়ে যাওয়া, নুন বেরিয়ে যাওয়া, সেপ্টিসেমিয়া হওয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়া, হার্ট অ্যাটাক হওয়া, পালমোনারি এম্বলিজম ইত্যাদি, সেই ক্ষেত্রগুলোতে আলাদা। আদারওয়াইজ প্রেশার এরকম লো প্রেশার বলে কোনো অসুখ নেই। এটা আমরা কিছু মানুষের প্রেশার চেক করি, তাদের যখন বলি আপনার প্রেশার 90/50 আছে, ও আমার কি লো প্রেশার আছে ডাক্তারবাবু?
মানে খুব খুশি হয় দেখেছি লো প্রেশার বললে, মানে তার একটা শিল্ড পাওয়া গেল যে আমার লো প্রেশার, আমি দুর্বল, তাহলে আমাকে কাজ কম করতে হবে বা আমাকে দায়িত্ব কম নিতে হবে, কারণ আমি লো প্রেশার, আমি ততটা উপযুক্ত নয় কাজ করার ক্ষেত্রে, আমি ইমোশনালি উইক, ফিজিক্যালি উইক, সেই জন্য। ব্যাপারটা তার নয়, লো প্রেশার বলে সত্যিকারের কোনো অসুখ নেই। আচ্ছা, যদি আমার কোনো অসুখের জন্য রক্তচাপ কমে গিয়ে থাকে, যেটা আমার স্বাভাবিক নয়, আপনি যেটা বলছেন 90/60, এটা ধরুন আপনার স্বাভাবিক ছিল, আপনার মতন বহু লোকেরই স্বাভাবিক আছে, কিন্তু ধরুন কোনো অসুখের জন্য যদি আমার প্রেশার কমে গিয়ে থাকে, তাহলে আমি কিভাবে বুঝবো? মনে করুন কারো ব্লাড প্রেশার ছিল 150/90, হুম ডাক্তারবাবু চেম্বারে এসেছে, হুম অনেকবার ধরে প্রেশার চেক করে দেখা গেল, ডাক্তারবাবু ব্লাড প্রেশারের ওষুধ দিলেন, হুম বা ব্লাড প্রেশারে তিনি ওষুধ খাচ্ছেন, ব্লাড প্রেশারের ওষুধ খেতে খেতে তার একদিন প্রেশার কমে 100/50 হয়ে গেল, মাথাটা ঘুরে গেল, ঝিমঝিম করলো, তখন প্রেশার চেক করে তিনি দেখলেন 100/50 হয়ে গেছে, তখন ডাক্তারবাবুকে ফোন করলেন, ডাক্তারবাবু বললেন প্রেশার ওষুধটা বন্ধ রাখুন। এই যে ব্লাড প্রেশার বেশি ছিল, এই ব্লাড প্রেশারের ওষুধের জন্য প্রেশার কমেছে, হুম এই ক্ষেত্রে লো প্রেশার বলবো আমি। এই লো প্রেশার হলো, তা সেই মতো ব্যবস্থা করতে হবে, দরকার পড়লে নুন একটু খেতে হবে, একটু ওআরএস খেতে হতে পারে, খাবার দাবার খাবে, একটু জল বেশি করে পান করে প্রেশারের ওষুধটা বন্ধ রাখবে, প্রেশারটা মাঝে মাঝে চেক করে দেখবে। আচ্ছা, এই ওষুধটা বন্ধ রাখাটা সাময়িক, নাকি পরের দিন আবার যেমন তেমনি ওষুধ খাবেন তিনি? এটার আবার দুটো ভাবে উত্তর আমাকে দিতে আচ্ছা, হবে। কিছু কিছু মানুষের ব্লাড প্রেশার ধরা পড়ার পরে তারা কিছু লাইফস্টাইল মডিফাই করেন, নুন খাওয়া কমিয়ে দেন, ওজন বেশি তাহলে ওজন কমানোর চেষ্টা করেন, কোলেস্ট্রল থাইরয়েডের সমস্যা তাহলে সেটাকে কন্ট্রোল করেন। তাদের কিছু কিছু মানুষের, অল্প সংখ্যক মানুষের প্রেশার নর্মাল হয়ে যায়, দেখা যায় তাদের ওষুধ বন্ধ করলেও তাদের ব্লাড প্রেশার আর বাড়ছে না। এই ক্ষেত্রে তাদের ওষুধ বন্ধ করা গেল বা ওষুধ বন্ধ করা যায়। আবার কিছু কিছু মানুষের ডাক্তারের চেম্বারে এলে প্রেশার বেড়ে যায়, যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপার টেনশন। ডাক্তারদের হোয়াইট কোট মানে অ্যাপ্রন দেখে প্রেশার বেড়ে যায়। হোয়াইট কোট হাইপারটেনশন নিয়ে যদি আপনারা আরো জানতে চান, আমাদের একটি ভিডিও অলরেডি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম আর কি, এই হোয়াইট কোট হাইপার টেনশনে ডাক্তারদের চেম্বারে এলে কিছু কিছু মানুষের উদ্বিগ্নতার কারণে বা অ্যাংজাইটির জন্য বা অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য প্রেশার বেড়ে যায়। এবার যতবারই ডাক্তারের কাছে, যে ডাক্তারের কাছে যায় সেই ডাক্তারের কাছেই প্রেশার বেড়ে যায়। ডাক্তার ওদের একটা ধারণা হয় যে ওনার ব্লাড প্রেশার বেশি আছে, তারা ওষুধ দেন, বাড়িতে গিয়ে দেখা গেল প্রেশার নর্মাল। সেক্ষেত্রে তো ওষুধটা তো খাওয়া যাবে না, অতিরিক্ত কাজ করে ফেলছে, অতিরিক্ত কাজ করে ফেলবে। সেই ক্ষেত্রগুলোতে আমাদের একটু খেয়াল রাখতে হবে। যাদের ব্লাড প্রেশার বেশি থাকছে, ইনসিডেন্টাল ফাইন্ডিং যে ব্লাড প্রেশার বেশি হলো, তাদের আরেকটা অন্য অকেশনে ব্লাড প্রেশার চেক করতে হতে পারে, বা পেশেন্টদের বলা যে বাড়িতে ব্লাড প্রেশার মাপার যন্ত্র থাকলে সেখানে গিয়ে আপনারা চেক করে দেখুন আপনার প্রেশার আছে কিনা, তাহলে ওষুধ শুরু করুন। আবার কিছু কিছু মানুষের ব্লাড প্রেশার বেশি, তারা জানেন আমাদের ব্লাড প্রেশার বেশি, ওষুধ খান অলরেডি, কিন্তু সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে, শরীরে ওজন বাড়ার সাথে সাথে, শরীরের মধ্যে আরো কয়েকটা রোগ ঢোকার সাথে সাথে, যেমন সুগার, যেমন থাইরয়েডের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, ব্লাড প্রেশারটা আরো খানিকটা বাড়ে, তখন আরেকটু ওষুধের মডিফিকেশন করতে হয়। সুতরাং ক্ষেত্রগুলো একটু আলাদা। বুঝতে পেরেছি। তো মোটামুটি যদি আমার প্রেশার কমে যায়, মানে আমার যা স্বাভাবিক ছিল তার থেকে যদি কমে যায়, তাহলে হঠাৎ আমার মাথা ঝিমঝিম করতে পারে, মাথা ঘুরতে পারে, আর এছাড়া আর কি হতে পারে? আমি কি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি? মানে যখন ব্লাড প্রেশার খুব কমে যায়, মনে করুন ডায়রিয়া হয়েছে, জল বেরিয়ে গেছে অনেকটা, শরীরের মধ্যে এতটা জল কমে গেছে যে দাঁড়ানো অবস্থা গ্র্যাভিটির জন্য ব্রেন অবধি জল, অক্সিজেন, রক্ত পৌঁছচ্ছে না, তখন ওকে অজ্ঞান হয়ে পড়ে যায়। খুব কমন। খুব গরমে গেছে, আরে হট হিউমিড ওয়েদারে, বা কোনো ইমোশনাল একটা আউটবার্স্ট হয়েছে, সেক্ষেত্রে পালস রেট কমে যায়, ব্লাড প্রেশার ড্রপ করে, যাকে ভেসোভেগাল সিনকোপ বলে। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে লোকে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। আচ্ছা, সুতরাং অজ্ঞান হয়ে পড়ে যাওয়াও ব্লাড প্রেশার কমের একটা লক্ষণ বলতে পারে। আচ্ছা, অনেকের বুক ধড়ফড় করে, বলে যে আমার প্রেশার কম, আমার বুক ধড়ফড় করে, একটুতেই আমি একটু কেউ ডাকলে বা কোনো বিকট শব্দ হলেই আমার বুক ধড়ফড় করে। তো এটা কি লো প্রেশারের সঙ্গে সম্পর্কিত? যাদের পার্মানেন্টলি কমের দিকে ব্লাড প্রেশার থাকে তাদের ক্ষেত্রে এটা ঠিক নয়। আচ্ছা, তাদের বুক ধড়ফড় করার কারণটা হতে পারে হার্টের কোনো অসুবিধা আছে, কোনো অ্যারিথমিয়া আছে, সেটা খুব সাধারণ দেখা যায় যে কারো ভিপিসি আছে আর কি, মানে ভেন্ট্রিকুলার প্রিম্যাচিওর কমপ্লেক্সেস, বা কোনো এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া হচ্ছে। আমার ধারণা এবং আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যাদের এই বুক ধড়ফড়া
এই জিনিসগুলো হয়, তাদের মধ্যে মেজরিটি 70-80% লোকের অ্যাংজাইটি ডিসঅর্ডারে হয়। তারা একটু ভীতু আচ্ছা প্রকৃতি মানুষ, আচ্ছা আচ্ছা একটু আচ্ছা নিরীহ মানুষ, একটু জোরে হুম আওয়াজ হলে, বিকট আওয়াজ হুম হলে, পিছন থেকে কেউ ডাকলে দুম করে কলিং বেল বেজে উঠলো। হুম এরকম অনেক মানুষ আছেন যাদের কলিং বেলের আওয়াজ শুনলে বুক ধড়ফড় করে, আছে বা ফোন বেজে হুম উঠলেই হুম বুক হুম ধড়ফড় হুম করে। হুম তাদের অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য এটা হয়। তো তাদের ক্ষেত্রে সেভাবে আমরা বলে দিই কি করতে হবে। তাদের অনেকের কলিং বেল বাড়িতে চেঞ্জ করতে হতে পারে, বা তাদের কলিং বেলের শব্দ কমিয়ে দিতে হতে পারে, ফোনের রিংটোন চেঞ্জ করতে হতে পারে, বা ফোনটাকে সাইলেন্ট মোডে রাখতে হবে। তাদের সেভাবে তাদের আমরা বলে দিই যে কিভাবে তারা ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন। কিছু কিছু মানুষের ওষুধও খেতে হয়। মানে আরেক দল মানুষ আছেন যারা বলেন যে আমি বসে থেকে যখনই উঠে দাঁড়াই তখনই আমার মাথাটা ঘুরে যায়। তো এটাও কি লো প্রেশারের সঙ্গে কোনোভাবে কানেক্টেড? কিছু কিছু অসুখ আছে, যেমন কিছু অটোনমিক নিউরোপ্যাথি, বা বডিতে কোনো ডিহাইড্রেশন আছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে বসা থেকে ওঠার সময় কিছুটা ব্লাড প্রেশার ড্রপ করে, তখন আচ্ছা মাথা ঘুরে যায়। সেটা কমন, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা, বা যাদের অটোনমিক নিউরোপ্যাথি আছে অন্য কোনো কারণে, তাদের ক্ষেত্রে এটা কমন। বা যাদের অ্যাডিসনস ডিজিজ আছে, মানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কম কাজ করছে, তাদের এই ক্ষেত্রে, তাদের ক্ষেত্রগুলোতে দেখা যায় যে বসা থেকে উঠতে গেলে এরকম মাথা ঘুরে যায়। নেক্সট প্রশ্ন থাকবে আপনার কাছে যে যদি আমার প্রেশার কম থাকে বা হাইপোটেনশন যদি হয় তাহলে আমি কখন ডাক্তারের কাছে পৌঁছবো এবং এর কি আদৌ কোনো চিকিৎসা আছে কিনা? হঠাৎ করে যদি কোনো কারণে ব্লাড প্রেশার কমে যায়, ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা মনে করুন একজনের ব্লাড প্রেশার ছিল 130/80, নর্মালি তার এই হুম প্রেশারটা হুম থাকে। হুম তার একদিন 90/50 বা 100/60 বা 100/66 হলো, তাহলে তো তার ডাক্তারের কাছে যাওয়া উচিত। কেন, ব্লাড প্রেশারটা কমলো তো হুম হুম জানা দরকার, হুম কিছু হুম পরীক্ষা নিরীক্ষা করা দরকার, হার্টটা ঠিক হুম আছে কিনা, হুম সোডিয়াম পটাশিয়াম রক্তের ঠিক আছে কিনা, কোনো ইনফেকশন হলো কিনা ইত্যাদি। যাদের নর্মালি ব্লাড প্রেশার কমার দিকেই থাকে, নর্মালি কাজকর্ম করে ঘুরে বেড়াচ্ছেন, কাজ করছেন, ঠিক আছেন, হুম শুধু মাঝে মাঝে লোকজনকে একটু বলা যে আমার প্রেশার কম, সহানুভূতির জন্য, তাদের ক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন নেই। কিন্তু যাদের ব্লাড প্রেশার কমে গেছে, ডায়রিয়া বা কোনো ইনফেকশন বা হার্টের কোনো অসুখ, তাহলে তো ইমিডিয়েটলি তার চিকিৎসার প্রয়োজন আছে, কোনো হাসপাতালে এমার্জেন্সিতে যেতে হবে। যদি খুব ব্লাড প্রেশার কমে যায় এবং বাড়িতে যদি পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, তাকে বাড়িতে ওআরএস খাইয়ে কোনো হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। কারণ পাড়ার ডাক্তারবাবুর চেম্বারে নিয়ে গেলে তার চিকিৎসা সেখানে নাও হতে পারে। কারণ তার আইভি ফ্লুইড দিতে হবে, যার প্রেশার কমে গেছে, কেন কমলো, রক্ত কমে গেল কিনা ইত্যাদি, সেটা তার ডাক্তারবাবু বাড়ির চেম্বারে দুটো ওষুধ লিখে সেটা ঠিক করতে পারবে না। না। সেই ক্ষেত্রে তাকে হাসপাতালেই যেতে হবে। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে যদি রক্তে হিমোগ্লোবিন যদি কমে যায় সেক্ষেত্রে কি এটা হতে পারে? আসলে যাদের হিমোগ্লোবিন নরমাল ছিল, মনে করুন একটা মানুষের, আমি উদাহরণ দিচ্ছি, একটা হুম মানুষের হিমোগ্লোবিন ছিল 11.6, তার রক্তচাপ ছিল 120/80। হুম এবার কোনো কারণে তার হিমোগ্লোবিন কমে 7-এ নেমে এসছে, দেখা হুম যায় তার প্রেশারও কমে যায়, হুম তখন দেখা যায় তার 100/60 হয়ে গেছে প্রেশার। তাহলে হিমোগ্লোবিন যাদের রক্ত শরীরে কমে যায়, তাদের প্রেশারও কিন্তু কমে। সেই জন্যই পলিসাইথেমিয়া বলে একটা অসুখ আছে, যেক্ষেত্রে হুম হিমোগ্লোবিন বেড়ে যায় হুম রক্তে, হুম হুম। সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারও বেড়ে যায়। আচ্ছা হ্যাঁ, ফলে হিমোগ্লোবিন কমলে রক্তের চাপ কমে যায়। সেই জন্য কিডনি রোগীদের, মনে করুন তার কিডনি রোগীদের সাধারণত ব্লাড প্রেশার বেশি থাকে। হুম হঠাৎ করে দেখা গেলো ব্লাড প্রেশার কমে এসছে, তার মানে দেখতে হয় যে হিমোগ্লোবিন কমে গেল কিনা, বা কোনো আচ্ছা ইনফেকশন হলো কিনা। আচ্ছা মানে হিমোগ্লোবিন কমলে ব্লাড প্রেশার কমে যায়, হিমোগ্লোবিন বাড়লে আবার ব্লাড প্রেশার বেড়ে যায়। তো হিমোগ্লোবিন কমার সঙ্গে বা বাড়ার সঙ্গে রক্তচাপের একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে। কিন্তু আমরা আগের একটি ভিডিওতে অলরেডি আলোচনা করেছি যে হিমোগ্লোবিন কমার অনেকগুলো কারণ থাকতে পারে। তো যদি হিমোগ্লোবিনের কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রেও তো একজন ডাক্তারবাবুর কাছেই পৌঁছতে হ্যাঁ, হবে। পৌঁছাতে হবে। মানে সেটা আপনার হিমোগ্লোবিন কম হোক বা রক্তচাপ কম হোক, দুটোর ক্ষেত্রেই আপনাকে চিকিৎসকের কাছে পৌঁছতে হবে। পৌঁছাতে হবে। আপনি নিজে নিজে চিকিৎসা করতে হুম, পারবেন না এগুলো। এবং যদি আপনি জানছেন যে আপনার ব্লাড প্রেশার একটা লেভেলে ছিল বা 140-100 ছিল বা 130-90 ছিল এবং হট করে এখন আপনি মাপছেন আপনার প্রেশার হঠাৎ করে কমে গেছে। যদি হিমোগ্লোবিন কমে যায় সেক্ষেত্রেও তো আপনাকে জানতে হবে হিমোগ্লোবিন কমার কারণ কি? হিমোগ্লোবিন কমার কারণ যেগুলো সেগুলো নিয়ে আমরা অলরেডি একটি ভিডিওতে আলোচনা করেছি। আপনারা চাইলে দেখতেই পারেন। এরপরে আপনি ডিহাইড্রেশনের কথা বললেন। যদি ডিহাইড্রেশনের জন্য যদি প্রেশার কমে সেক্ষেত্রে আপনি ওআরএস খাওয়াতে পারেন। তারপরও যদি বুঝতে না পারেন যে কেন আপনার কমছে তাহলে নিকটবর্তী ক্লিনিকে বা ডাক্তারবাবুর কাছে না নিয়ে আপনি বলছেন অলওয়েজ একটা হাসপাতালেই পৌঁছতে এবং সেখানে দরকার হলে তাকে আইভি ফ্লুইড দিতে হতে পারে বা কেন হচ্ছে সেটার পরীক্ষা-নিরীক্ষা হতে পারে।
থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। লো প্রেশার নিয়ে যদি আপনাদের এরপরও কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।